আপনারা যিনি যেখানেই আছেন, আপনারা বাড়িঘর ছেড়ে আপনার সন্তান, আপনার ভাইয়ের ভালোর জন্য হলো আপনারা রাজপথে নেমে আসুন। তাদেরকে আপনারা সহযোগিতা করুন। এই স্বৈরাচার থেকে সবাইকে বাঁচার জন্য আপনারা নিজেরা নেমে আসুন। মাইকিং করার পরে যেটা দেখলাম যে 20 মিনিট সর্বোচ্চ বা 25 মিনিট হাজারে হাজারে মানুষ, জনগণ একদম এলাকাবাসী নেমে আসছে, এলাকাবাসী নেমে গেল। সেখানে ছিল বৃদ্ধ মানুষ, ছিল বৃদ্ধ মহিলারা ছিল। দর্শক, আপনারা বুঝতে পারছেন আজকে আমাদের অতিথিকে। যে ভিডিওটা দেখছিলাম এটি যাত্রাবাড়ি এলাকার। যখন আন্দোলন তুঙ্গে, জুলাইয়ের যে আন্দোলন, সেই গণঅভ্যুত্থানের এই আন্দোলন যখন তুঙ্গে, তখন যাত্রাবাড়ি এলাকায় মাইকিং করে সে এলাকার সাধারণ মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন তৎকালীন ডেমরা থানা ছাত্র দলের আহ্বায়ক, এখনও উনি ডেমরা থানা ছাত্র দলের আহ্বায়ক হিসেবেই আছেন মাসুদ রানা। সেই মাসুদ রানাই আমাদের আজকের অতিথি। মাসুদ রানা, আপনাকে স্বাগত আজকের আমাদের এই আয়োজনে। মাসুদ রানা, আমরা শুরুতে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওতে আমরা দেখছিলাম যে আপনি মসজিদের মাইকিং করে এলাকাবাসীকে ডাকছিলেন এই আন্দোলনে শরিক হওয়ার জন্য। আসলে সেটা কোন পর্যায়ে এসে আপনাকে ডাকতে হলো? ঘটনাটা শুরু আমাদের আন্দোলনের প্রথম 16 তারিখ থেকে। দলীয়ভাবে নির্দেশনা স্বাভাবিকভাবেই ছিল আমাদের প্রতি। তো আমরা সাধারণ ছাত্রদের পক্ষে সবসময় আগেও ছিলাম, এখনো আছি। আর যেহেতু ছাত্র রাজনীতি করি, সেখান থেকে একটা দায়বদ্ধতা থাকে ছাত্রদের সাথে থাকার জন্য। তো ঠিক নিজের থেকেই উপলব্ধি হলো এবং দলীয় নির্দেশনার দিক থেকে সবকিছু মিলিয়ে যে আমাকে ছাত্রদের পাশে থাকতেই হবে। তো সর্বপ্রথম আমার স্পষ্ট মনে আছে, ধনিয়া কলেজের সামনে আমরা সর্বপ্রথম ওখানে একসাথে সবাই জড়ো হই। মানে আপনারা কারা, ছাত্র দলের লোকজন নাকি না মানে স্থানীয় শিক্ষার্থী ছাত্র সবাই মিলে? বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেপেলে ছিল, যেমন আমাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আমি, তারপর ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সদস্য মাকসুদুল, তারপরে ছিল দুনিয়া কলেজের সাংগঠনিক সম্পাদক শুভ, তারপরে আমার থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর, যেমন আরো ছিল আমার থানা ছাত্র দলের আসাদ, আলামিন সরকার, তারপরে আরো যেমন ছিল মানে অর্থাৎ আপনাদের কমিটির বিভিন্ন কমিটির লোকজনগুলো আমাদের থানার ভিত্তিক আমার নেতৃত্বে আমরা ওইখানে একসাথে জমায়েত হই। সেই থেকেই করলাম এই যাত্রাবাড়ি শনিয়াকড়া বা রায়েরবাগের আন্দোলনটা শুরু হয়। একটা সময় এই আন্দোলনটা মানে খুব কঠিন পরিস্থিতি গিয়ে দাঁড়ায়। সাধারণ ছাত্রছাত্রীদের পাশে সাধারণভাবে সবাই এই যৌক্তিক দাবিটার পক্ষে ছিল যে আসলে কোঠা আন্দোলন বা স্বৈরাচার শেখ হাসিনার তার কর্তৃক দেশ পরিচালনা, মানুষের যে সমস্যাগুলো দিনের পর দিন বেড়েই যাচ্ছিল, যার কারণে হয়তোবা এই কোটা আন্দোলনকে কেন্দ্র করেই আজকে স্বৈরাচারের পতন ঘটেছে, হয়তো এটা আপনারা জানেন। মানে সেটা আপনারা মানসিকভাবেই তখন থেকে নিয়ে গিয়েছিলেন যে আসলে এর মধ্যে আরো মধ্য দিয়ে বড় আন্দোলনের সূচনা হয়। বড় আন্দোলন ওই সময়টা যখন আমরা 16 তারিখে গেলাম রাজপথে, যখন দাঁড়ালাম সর্বপ্রথম, পরবর্তীতে যখন 17 তারিখে আওয়ামী লীগের লোকজন যখন সাধারণ ছাত্রদের উপরে হামলা করলো, সেই সাথে পুলিশের লোকজন যখন সাধারণ ছাত্রদের অ্যারেস্ট বা একটা হামলা করলো, যেমন আমাদের উপরেই এই রায়েরবাগ এই শনিয়াকড়া ব্রিজের উপরে আওয়ামী লীগের লোকজন করলাম হামলা করতে আসে। একটা সময় ওই সময় ঘটনাস্থলে আমি ছিলাম। তো রাগে ক্ষোভে আওয়ামী লীগের যতগুলো ক্লাব আছে সব ভেঙে ফেলছি। তখন আর আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারলো না, আসলো পুলিশ। তো একটা সময় আমরা তো নিরস্ত্র, আমাদের হাতে তো আর কোনো অস্ত্র নেই। তো ওই সময় আওয়ামী পুলিশের যারা, তাদের হাতে অস্ত্র বা তারা যারা তারা হেনস্থা করতেছে, প্রশাসনিকভাবে যারা তারা নিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো না আমাদের ভিতরে একটা নাড়া দেয়। 17 তারিখ সন্ধ্যার পরে যখন 18 তারিখের নির্দেশনা, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যখন ডিরেক্টলি নির্দেশনা দিলেন যে সাধারণ ছাত্রদের সাথে থাকতে হবে
এবং তাদের দাবি আদায়ের পক্ষে আমাদের কাজ করতেই হবে। তখন তো শুধু আমি বা আমরা না, সারা বাংলাদেশের যারা আছে সবাই নেমে গেল। 18 তারিখ আপনি জানেন, সেদিনও গোলাগুলি হয়েছে, অনেক ছাত্র বা সাধারণ জনগণ মারা গেছে। আমরা ওই যুদ্ধে সর্বদা ওই যুদ্ধের মধ্যেই ছিলাম, অনেক ফুটেজে বা ভিডিওতে আপনারা দেখছেন। তো এই মানে নিজের সামনে একটা মানুষ মরে যাওয়া, গুলি খেলো, এটা তো মেনে নেওয়ার মতো না। আরে ভাই, দেশ তো সবার, এটা তো শেখ হাসিনার দেশ ছিল না, সারা বাংলাদেশের মানুষের এই বাংলাদেশ। 71-এ যখন যুদ্ধ হয়, এই দেশটা যখন স্বাধীন হয়, তো স্বাধীন বাংলাদেশটা তো সবার বাংলাদেশ। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, এটা শুধু শেখ হাসিনার বাংলাদেশ হয়ে গেল। কেন? হয় যুদ্ধ কি একলা মানে তার বাবাই করেছিল? সারা বাংলাদেশের মানুষ, আমি তো মুক্তিযোদ্ধার সন্তান। সেই সময়কার তার শাসন আমলের সময়গুলো তারা এইভাবে এস্টাবলিশ করে আসছিল। তাদের যে ব্যক্তিগত অভিমত বা চাওয়া পাওয়া, সেগুলো দিয়েই হয়তো দেশ পরিচালনা করছে, যেটা কিন্তু সাধারণ বাংলাদেশের মানুষ মেনে নেয়নি ওই সময়টাতে। তা 18 তারিখ মানে অনেক দিনের পঞ্জীভূত ক্ষোভ সেই সময় এসে একসাথে জড়ো হয়েছে একটা অবস্থান। তা 18 তারিখ এই সারাদিন গোলাগুলি, টিয়ার গ্যাস, বিজেপির গুলি, পুলিশের গুলি, সেদিনও বেশ কয়েকজন মারা গেছে। তারপর আমরা আন্দোলন থেকে সরে যাইনি। একটা সময় হলো যে এই এত রক্ত দেখার পরে, এতগুলো মানুষ মারা যাওয়ার পরে, আমরা যখন খুব কাছ থেকে দেখলাম সাধারণ অনেক ছাত্র মারা গেল, তখন নিজের ভিতরে না কেমন জানি একটা যুদ্ধের উত্থাপন নিজের ভিতরেই তৈরি হয়ে গেল। তো যখন 18 তারিখে দেখলাম নির্দ্বিধায় পুলিশ আমাদের লোকের উপর গুলি করলো, এবং এদের আমরা যারা আন্দোলন করতেছিলাম ওই সময়টাতে, আমাদের মধ্যে বেশ কয়েকজনই মারা গেল। তো এটা দেখার পরে আমাদের মানে চোখের সামনে দেখলাম টিয়ার গ্যাস, ডাইরেক্ট গুলি, মানে ওই জায়গায় মানে মনে হচ্ছিল যে এখানে বাংলাদেশ বনাম আওয়ামী লীগের একটা যুদ্ধ। যদি বলেন কেন? কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে হবে, আর আমরা যারা ছিলাম আন্দোলনের পক্ষে, দাবি আদায়ের পক্ষে, আমরা ওই সময়টাতে শুধু আমাদের দাবি আদায়টা চেয়েছিলাম, কিন্তু আমরা চাইনি কোনো যুদ্ধ। কিন্তু 18 তারিখের পরিস্থিতিতে আমরা যেটা বুঝলাম যে এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগ বনাম বাংলাদেশের একটা যুদ্ধ। যদি বলেন এটা কেন? কারণ এই স্বৈরাচার প্রশাসনকে এমনভাবে তারা মাঠে নামাইছিল, আমাদের মধ্যে আন্দোলনকারী যারা ছিল এমন অনেক ছেলেপেলে মারা গেছে। একমাত্র যারা মারা গেছে তাদের ফ্যামিলি বুঝতেছে আসলে সন্তান হারানোর বেদনা কতটুকু, মানে তারা কি হারিয়েছেন। আমরা ওই আন্দোলন অবস্থায় এমনও দেখেছি, কারো পায়ে গুলি লাগছে, কারো হাতে গুলি লাগছে, কারো বুকে গুলি লাগছে। তো এটা মেনে নেওয়ার মতো ছিল না। আমরা আন্দোলনের পক্ষে যারা ছিলাম বা আন্দোলন একসাথে যারা করছি, একটা সময় নিজেদের মধ্যে তৈরি হলো স্বৈরাচার পতনের, যে এটা তো কোনো সরকার হতে পারে না। যখন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের নির্দেশনা দিলেন, তখনই আমরা ঝাঁপাইয়া পড়লাম, এবং এই স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য সর্বোচ্চ যেটা করা দরকার ছিল আমরা রাজপথে তাই করছি। আমরা গুলিরও ভয় পাইনি, মৃত্যুকেও ভয় পাইনি। আপনারা হয়তো বা একটা ফুটেজে দেখছেন 18 তারিখে গুলি করা হয়, কোনো রকম বেঁচে গেলাম। 19 তারিখে একটা দুর্ঘটনা পুলিশের উপরে হয়, সেটা হলো গিয়ে সাধারণ জনগণের ক্ষোভ থেকে। সাধারণ জনগণের উপরে যখন পুলিশ নির্দ্বিধায় গুলি চালাচ্ছে, তখন জনগণ খেপে গিয়ে একটা পুলিশকে হয়তো বা তারা মারছে ধরছে কি ওইটা তারা আমরা জানি না, কিন্তু ঘটনাস্থলে যখন আমরা কদমতলী থানার দিকে গেলাম, কদমতলী থানা থেকে দেখলাম সাধারণ জনগণের প্রতি গুলি করতেছে, মানে একদম নির্বিশেষে সবার উপরে। এক কথাই প্রশাসন আওয়ামী লীগ আর সাধারণ জনগণ বাংলাদেশ, মানে বাংলাদেশ এবং হচ্ছে এক শাসনতন্ত্র কায়েম করতে গেলে যা যা করা দরকার এই আওয়ামী সরকার তাই করছিল, কিন্তু সাধারণ জনগণ এটা মেনে নেয় নাই। তো 19 তারিখও আমি দেখছি এই কদমতলী থানার এখানে আমার সামনেই 2টা ছেলে মারা গেল, সেখানেও আমি মাঝখানেই ছিলাম, দেখ ওই দিনও বেঁচে গেলাম। আবার 20 তারিখ আমার নেতা রাকিবুল ইসলাম রাকিব ভাই
ওনার সাথে আমি ছিলাম। আপনারা জানেন হয়তো বা রাকিব ভাইকে গুলি করা হয়েছে, উনি আহত হয়েছে। আমরা একটা ছবিতেও দেখেছিলাম হ্যাঁ। রাকিব, আমি তখন রাকিব ভাইয়ের সাথেই ছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমি আর রাকিব ভাই পাশাপাশি ছিলাম। তো ওই দিনও গুলিগুলো আমার মাথার উপর দিয়ে গেছে আর ভাইয়ের শরীরের উপর দিয়ে গেছে, এটা তো আপনারা দেখছেন, আহত হয়েছে সাইড দিয়ে। আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশনা অনুযায়ী আমরা সর্বোচ্চটা অবস্থান করেছিলাম সাধারণ ছাত্রদের সাথে। যদি আমরা ওই সময়টা জনাব তারেক রহমানের কথা যদি আমরা না শুনতাম বা আমরা যদি ঘরে বসে থাকতাম, তাহলে অথবা আজকে উনি স্বাধীন নির্দেশনা- বাংলাদেশ পাওয়া অথবা যেত। উনি নির্দেশনা না দিতেন যে না আপনাদেরকে, দিলেই নতুন স্বাধীন বাংলাদেশ হয় না। কেন হয় না? কারণ আপনি দেখেন ওই আন্দোলনের সময় কারা কি করছে। আমরা কোনো রাজপথে ছিলাম, আমরা এই 17 বৎসর যাবৎ এই আওয়ামী লীগ সরকারের মানে দুঃশাসন আমরা অতিষ্ঠ, আমরা বুঝি এটা জ্বালা কি। এখন আন্দোলন কি ওই সাধারণ যারা অল্প বয়স্ক ছাত্র তারা ওই রাস্তায় এসে মানি না মানবো না এটাই কি আন্দোলন? আন্দোলনের ভিতরে কি আরেক কোনো রূপরেখা নাই? এটা কারা করলো? কি কি রূপরেখা ছিল সেখানে? যেমন এই যে গাড়ি বন্ধ করা, তারপর প্রশাসনের সাথে যুদ্ধ। সাধারণ ছাত্রদের বয়স কত? তারা কি আগে থেকেই এই আন্দোলনের পক্ষে বা এই যুদ্ধ এগুলো আগে করছে কখনো? আমরা তো 17 বছর আওয়ামী লীগের বিপক্ষে করেই যাচ্ছি না ভাই, কতটা ভুল। দীর্ঘ সময় যাবৎ আমরা এই রাজপথে থাকতে থাকতে আমরা একটা শিক্ষা পাইছি যে আওয়ামী লীগের সাথে কিভাবে যুদ্ধ করতে হয়। আমরা গেছি, গিয়ে দেখি ছাত্ররা সাধারণভাবে মানি না মানবো না, পুলিশ তো তখন মেরে উঠাই দিতেছিল। আমরা যখন গিয়ে বসলাম, যখন আমরা আন্দোলন করার পক্ষে সবাই একসাথে হলাম, তখন তো আর পারলো না। এটাই তো বোঝার বিষয়। কিন্তু ওরা তো নর্মালি বলে যে আপনারা এতদিন একটা ব্যালট ট্রাক সরাইতে পারেননি, তারপর অনেক আন্দোলন করেছেন, সেই আন্দোলনগুলোতে সফল হননি। এখানে আচ্ছা, এটা বিষয় হলো, এখানে এটা এই বিষয় যে ছোট ছোট ছেলে মেয়েদের কথা বলছেন, তারা তো এই আন্দোলনের সাথে টিকে ছিল এবং তারাও তো অন্য সময় ফার্স্ট টাইমে তো মানুষ অনেক কিছু পারে। যখনই বিএনপির ব্যানারে কোনো আন্দোলন হতো, সেই জায়গায় নেতৃত্ব স্থল থেকে অনেক লোক গুম হয়ে যেত বা অনেককে হত্যা করত। আমরা এই দীর্ঘ সময়ের এই আন্দোলনরত অবস্থার মধ্যে আমাদের বহু সহযোদ্ধাদেরকে আমরা হারিয়েছি। আর বালু ট্রাক কেন সরাইতে পারলাম না সেটা যদি বলে, তো বাংলাদেশ স্বাধীন হইলো নতুন করে, এইটা কিভাবে হইলো? এই তো তারাই করে ফেলছে। আসলে আমরা সবসময় একটা জিনিস চিন্তা ভাবনা করতাম, শেখ হাসিনাকে হটানোর জন্য যে কোনো আন্দোলনে আমরা কাজ করব। আমাদের ব্যানারে যখন আমরা কাজ করতাম, সেক্ষেত্রে নির্বিচারে নির্দ্বিধায় করলাম, আওয়ামী লীগ প্রশাসন আমাদের উপর গুলি চালাইতো, হত্যাও করতো, গুমও করতো। মানে ওরা ধরেই নিত যে এটা হচ্ছে সরকার উৎখাতের আন্দোলন। তাই না, আর একটা ব্যাপার বলি, যখন কোনো বড় ধরনের জনসমাবেশ বা আন্দোলনে ডাক আসতো, আপনারা এটাও জানেন, শুধু আমরা বিএনপির নেতা কর্মীদের ধরে নিয়ে যেত তা না, কিন্তু আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও হেনস্থা করতো এবং যেই বাড়িতে থাকতাম যেখানে সেখান থেকে লোক অ্যারেস্ট করতো। মানে একটা সময় এমনভাবে তারা পরিস্থিতি তৈরি করতো যাতে কোনোভাবে কোনো জায়গায় আমরা ঠাই যাতে না পাই। যার কারণে আমরা সবসময় চিন্তা ভাবনা করতাম যে আমাদের একটা ব্যানার প্রয়োজন, যেই ব্যানারটা পাইলে আমরা আন্দোলনটা বড় করবো এবং স্বৈরাচার শেখ হাসিনারা এখান থেকে হটাবো, সেটাই পাইছিলেন এবং সেটাই আমরা করছি। এখন বালু ট্রাক সরাইতে পারিনি, কারণ হলো যে ওই সময়টাতে তারা আমরা যে দাঁড়াবো লিস্ট করে করে বাসা থেকে ধরে নিচ্ছে, নিয়ে হাজতে ভরছে। আপনি দেখেন 28 অক্টোবরের প্রোগ্রামটা পার্টি অফিসের সামনে, যেটা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব সহকারে করলাম এই মামলার আসামি, ওই মামলার আসামি করলাম আমিও। একটা সুন্দর একটা প্রোগ্রামের মধ্যে তারা কি করলো? আওয়ামী লীগের সবসময় ভয় ছিল বিএনপির জনস্রোত, আর তারা সবসময় এই জনস্রোতটা ঠেকানোর জন্য তারা যা করা দরকার তাই করতো। সেখানে মানুষ হত্যা, গুম, এটা তাদের জন্য ছিল প্রতিনিয়ত একটা কাজ। হয়তো বা তাদের এই কাজগুলোর জন্যই আমাদের এই বালুর ট্রাকগুলো সরাইতে পারিনি। কিন্তু পরে আপনারা আবার, তারাও তো আপনাদের এখানে তারা আগের প্রোগ্রামগুলো যেভাবে ভন্ডুল করেছে, আগের আন্দোলন কর্মসূচিতে এই আন্দোলনটা কেন করলো না? এই তো আক্রমণ এটা করেছে, একটা মজার একটা ব্যাপার সেক্ষেত্রে আছে। আপনারা যে আন্দোলন করছিলেন তখন তো পুলিশ আপনাদের উপর আক্রমণ করেছে, কিন্তু আপনাদের সরাইতে পারেনি কেন? কেন সরাইতে পারিনি? এখানে একটা কারণ আছে। 18 তারিখ পর্যন্ত গেলাম, আমরা মাইরি খেয়েছি। 19 তারিখ যখন সন্ধ্যার পরে পুলিশ নির্বিচারে গুলি যখন চালাইলো, সেখানে ঘটনাস্থলে অনেক মানুষ মারা গেছে। শুনি একটা ব্রিজের উপরে, টোল প্লাজা, রায়ারবাগ। তো সাধারণ ছাত্ররা বা যারা আন্দোলনের পক্ষে, তারা তো নিরস্ত্র, অস্ত্রের সামনে তারা দাঁড়াইতে পারে না।
কিন্তু আমরা সবসময় আমাদের চিন্তা ভাবনা থাকতো যে কোনো আন্দোলনকে বড় করতে হবে এবং এই স্বৈরাচার সরকারকে এই দেশ থেকে উৎখাত করতে হবে। তার মানে আপনারা যে কোনো আন্দোলনেই হ্যাঁ, আমরা সুযোগ যে কোনো খুঁজছিলেন। আন্দোলনের সুযোগ খুঁজতাম এবং এই স্বৈরাচারের বিপক্ষে সবসময় আমরা অবস্থান করতাম। কারণ আপনারা জানেন যে আমাদের ডিরেক্টলি বিএনপির ব্যানারে কোনো আন্দোলনে গেলে সেখানে আমাদের নেতাকর্মী বা নেতৃত্বে যারা থাকে তারা হত্যা হয়, গুম হয়, এমন অজস্র ঘটনাই বাংলাদেশে আছে, এটা আপনারা জানেন। কিন্তু তো সেই জায়গা থেকে আমরা এই আওয়ামী লীগ প্রশাসনের কারণে কোথাও দাঁড়াতে পারতাম না। তো আমাদের সবসময় মাথার মধ্যে একটা কাজ করতো, সেটা হলো গিয়ে যে আমরা আন্দোলনের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে সবসময় অবস্থান করতাম, সেটা যে কোনো আন্দোলন। তো এই 19 তারিখে যখন পুরো রাস্তাটা খালি হয়ে গেল, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম এতগুলো মানুষের রক্ত, জীবন এভাবে তো বৃথা যেতে পারে না। তখন ফাইনালি চিন্তা ভাবনা করলাম যে না, আবার এখানে লোকজন জড়ো করতে হবে এবং এটাকে জাগ্রত করতে হবে। তো সেই জায়গা থেকে আমার যে ঢাকা 5 আসনের বর্তমান নেতা আলহাজ নবিল্লাহ নবী সাহেবের সাথেও আমি ওই সময় ফোনে কথা বলি, আর উনি আমাকে নির্দেশনাও দেন যে না, যে কোনোভাবে হোক লোক নামাতে হবে, রাস্তা খালি করা যাবে না। তখন আমার মাথার মধ্যে হঠাৎ করে মনে হলো যে মসজিদদের মাইকটা তো কাজে লাগানো যায়। কারণ এতটুকু অন্তত ওই অবস্থান থেকে বুঝতেছিলাম যে সাধারণ জনগণ ওই সময়টাতে এই খুনি হাসিনার প্রতি অনেকটা অতিষ্ঠ এবং তাদের ভিতরে ক্ষোভ ছিল। তো সর্বপ্রথম যখন একটা মসজিদে গেলাম মাইকিং করতে, তারা যখন দিল না, জোরপূর্বকভাবেই করলাম। পরে রাস্তার ওপাশে আরেকটা মসজিদে আমরা মাইকিং করলাম। মাইকিং করার পরে যেটা দেখলাম যে 20 মিনিট সর্বোচ্চ বা 25 মিনিট হাজারে হাজারে মানুষ, জনগণ একদম এলাকাবাসী নেমে আসছে, এলাকাবাসী নেমে গেল। সেখানে ছিল বৃদ্ধ মানুষ ছিল, বৃদ্ধ মহিলারা ছিল, তারপরে মানে সব ধরনের মানুষ ছিল, কম বয়সী থেকে মাঝবয়সী, বৃদ্ধ বয়স। আমি এমনও দেখছি যে ছোট বাচ্চা কোলে নিয়ে চলে আসছে। কি বলছিলেন সে সময়? সে সময় বলতেছিলাম যে সন্তানেরা ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আছে, আপনার সন্তানকে আপনি বাঁচাতে হলে রাজপথে নেমে আসুন। আপনারা রাজপথে নেমে আসলে তাদের উপরে গুলি চালাতে পারবে না। হয়তোবা আমি নিজেও উপলব্ধি করতে পারিনি যে আমার এই কথাতে মানুষ এইভাবে হুমড়ি খেয়ে পড়বে এবং সেই খালি রাস্তাটা পুরোটা আবার আগের যে আন্দোলন ছিল তার থেকে দ্বিগুণ শক্তিশালী আবার দাঁড়ায় গেল। আবার শুরু হলো নতুন এক আন্দোলনের রূপরেখা। তারপরে যখন কোনোভাবেই তারা কন্ট্রোল আনতে পারতেছিল না, তারপরে এই সেনাবাহিনী। কিন্তু ওই আমরাও তো দেখা গেছে যারা এই আন্দোলনের পক্ষে নিরস্ত্র, তারা তো আর গুলির সামনে দাঁড়াইতে পারতো না। তা আমরাও আমাদের জায়গা থেকে চিন্তা ভাবনা করছি যে না, আমরাও রাস্তা ছাড়বো না, যে কোনো কিছুর বিনিময় হোক। হয়তো বা দেখা গেছে যে বলে না সেনাবাহিনীর মতো ক্যাম্প, আমরাও ক্যাম্প করে নিছি আমাদের মতো করে, চতুর সাইড মিলিয়ে, মানে যাত্রী এলাকাকে আলাদা করে। হ্যাঁ, আমি আমার লোকজন যারা ছিল তাদেরকে প্রত্যেককে বলছি যে সন্ধ্যার পরে বিশেষ করে এই সব সময় চিন্তা হতো। কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের একটা অভ্যাস আছে, সন্ধ্যার পরে অনেক মানুষ, এই যে হেফাজতে ইসলাম থেকে শুরু করে অনেক মানুষ মারছে না, এই সন্ধ্যার পরেই করলাম তাদের কার্যক্রম শুরু হয়। তা আমার বিশেষ করে বা আমাদের সাথে যারা ছিল একটা ভয় হতো যে তারা তো এক ধরনের হিংস্র প্রাণীর মতো, সন্ধ্যার পরে তাদের রূপ হয়ে যায় অন্যরকম। তো চতুর সাইডে আমি আমার লোকজন বা আমার নেতাকর্মী যারা আছে বা অবস্থানরত ওই আন্দোলন যারা নির্দেশনা দিচ্ছিল, আরো অন্য যে লোকজন, আরো লোকজন যারা ছিল, তাদেরকে সবাইকে বলতাম অ্যালার্ট থেকো, যদি সূর্য ডুবে যায় কোনোভাবে যাতে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের প্রশাসন যাতে না ঢুকতে পারে সেই জিনিসটা খেয়াল। তা আমরা সবসময় বাঁচি মরি যাই কিছু করি। এই যে বললাম না, 18 তারিখে গুলি করছে, 19 তারিখে গুলি করছে, 20 তারিখে গুলি করছে। এই আন্দোলনের অবস্থার মধ্যে থাকা অবস্থায় পিছনে কোনো আমরা হটি নেই। আমি বিশেষ করে বাঁচি মরি যাই, কষ্ট তার কম করলাম না, তো বেঁচে থাকলেই লাভ কি, ওরা তো একসময় নিয়েই মেরে ফেলবে উল্লেখযোগ্যভাবে, যেহেতু একটা অবস্থানে আছি। তো ওদের থেকে গুম হওয়ার থেকে ডিরেক্টলি দরকার হলে যুদ্ধ গিয়ে মরে যাবো, সমস্যা নেই। শুধু তাই না, আরো একটা মজার ব্যাপার বলি। ওই সময়টাতে একটা সময় ছিল
যে কারো খবর নিবে ওই গোলাগুলির মধ্যে সেই সুযোগই ছিল না। তো আমি মেডিসিন থেকে ধরে যাই সব বন্দোবস্ত করলাম, কারণ ওই এই ঘটনাস্থলে দেখা গেছে একটা লোক আহত হতে পারে, সাধারণভাবে তো কিছু না কিছু প্রয়োজন, সেগুলো আমরা চারপাশে রাখতাম। আমাদের চিন্তা ভাবনাটাই এমন ছিল যে যুদ্ধে আসছি, বাঁচি মরি যাই হোক, এই আওয়ামী লীগ বনাম বাংলাদেশ জিতবে, আর এই স্বৈরাচারের এই দেশ থেকে পতন হবেই। তারপরে 20 তারিখ রাকিব ভাই আমার সাথেই ছিল যখন ওনাকে গুলি করে, আমি ওনার সাথেই। তো আমার গুলিটা মাথার উপর দিয়ে গেল, আর ভাইয়েরটা হাত, আর একটা গেল সাইড দিয়ে, দুইটা গুলি। তো কোন রকম আমরা প্রাণে বেঁচে গেলাম আর কি। ভাই তো আহত হয়েছে, এটা আপনারা জানেন। এরপরে 21 তারিখ সেনাবাহিনীর লোকজন নেমে গেল। 22 তারিখ তো আমাকে এই স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ প্রশাসন ধরেই নিয়ে গেল। 22 তারিখে আপনি অ্যারেস্ট হলেন? হ্যাঁ, 22 তারিখ রাত্রে অ্যারেস্ট হই। সেখান থেকে আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে অজু করায়, কালেমা পড়ায়, তওবা করায়, ফাইনাল কাউডো দাঁড় করায়। মানে 22 তারিখ কখন সেটা? রাত্রিরে? রাত্রে আমাকে তো রাত্রে নিয়ে গেছে যখন, মানে পুরো রাস্তায় মারতে মারতে নিয়ে গেছে। মানে ডিবি নিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, ডিবি আমার চোখ বেঁধে নিয়ে গেছিল। এটা কি স্পট থেকে, না তখন আপনারা পালায় আছেন কোথাও সে জায়গা থেকে? পালায় ছিলাম তখন, কারণ আমি রাত্রে টানা তো 3 দিনে আন্দোলনে ছিলাম। রাত্রে তো ব্লক রেড হইতো ওই এলাকার বাসা থেকে। শুধু তাই না, আপনি নেতৃত্ব দিচ্ছেন, ওই সময়টাতে আপনার আত্মীয় স্বজনের নাম্বারও ট্র্যাক হয়েছে। আমাকে ডিরেক্টলি বলছে আমাকে ধরার জন্য 19টা নাম্বার তারা ট্র্যাক করছে। এবং ওই যে ডিভাইস যে আছে ভিতরে পুলিশের গাড়ির মধ্যে কথা শোনাচ্ছে, আমি কার কার সাথে কথা বলছি সেগুলো তারা শোনাচ্ছে, যে দেখ তারা ধরার জন্য আছে, কত কষ্ট করতে হইতে আমাদের। এটা বলছে আর মারতেছে। হ্যাঁ, তুই তো মাস্টার মাইন্ড এই আন্দোলনের, এই রাস্তা থেকে ধরে যা আছে সব তুই করছস, আমার কাছে নিউজ আছে তো, এসব বলতেছে। হ্যাঁ, ডিরেক্টলি তারা বলতেছে। ওই যে তখন বললাম যে মানে তারাই বলতেছে আর কি, ওই যে ড্রোনও আমরা যে আন্দোলনের সময় কাজ করছি, বা ওই আন্দোলনকারীদের সাথে অংশগ্রহণ করে আমরা যেটা বড় করছি, বা রাস্তার মধ্যে কোনোভাবেই যান চলাচল করতে দেয়, মানে এই যে বিধ্বংসী যে কার্যক্রমগুলো সেগুলো ওই ড্রোনতে তারা ভিডিও করে নিয়ে গেছে। তো যার কারণে আমাকে খুঁজতেছিল, কিন্তু আমিও তো নাম্বারটা পর বন্ধ রাখছি। কিন্তু তারপর দুর্ভাগ্যবশত যে কোনো কারণে ওই যে বললাম না 19টা নাম্বার ট্র্যাক করছে, ওইখান থেকে নিয়ে যায়। তবে এটা মনে হয় বাবা মার দোয়া, বা জানি না ওইখান থেকে ফিরে যে আসবো সেটা আমি আসলে কল্পনা করি। কেন কল্পনা করেননি? মানে সেখানকার পরিবেশ কি এই ধরনের ছিল? ফাইনালি আমাকে যখন নিয়ে যায় গাড়ির মধ্যে তুলে, আমার তো চোখ বাঁধাম, তো বলতে পারবো না কোথায় নিয়ে গেছে, কেমনে নিয়ে গেছে তাও জানি না। নিয়ে আমাকে বড় বিশাল এক মাঠ, ওখানে নামায় সেদিন রাত্রি নামানোর পরে অজু করায়, কালেমা পড়ায়, তওবা করায় সোজাভাবে। তারপরে লুঙ্গি টাকনোর উপরে তারাই বেঁধে দিছে। মানে ওইটা আমার শেষ সময়ই ছিল বলা চলে। ফিরে আসবো ওই সময় আসলে মনে হয় নাই। লুঙ্গি কি আপনার সাথেই পরা ছিল না? হ্যাঁ, না আমার সাথে লুঙ্গি পরা ছিল। ওই অবস্থায় নিয়ে গেছে? ওই অবস্থায় খালি গায়ে ছিলাম। পরে খালি গায়ে নিয়ে গেছে, মানে কোনো কাপড় টাপড় পরায়নি? কিচ্ছু দেয়নি, একটা সেকেন্ড পর দেরি করে। কই তোর 3 দিন যাবত খুঁজতেছি, বহুত কষ্ট করে পেয়েছি। এরপরে তো জানেনই আপনারা, তো এখানে যে কোনো কারণবশত আবার ফেরত নিয়ে আসলো। হয়তো বা তাদের কোনো সমস্যা ছিল, যে হয়তো বা ছাত্র আন্দোলন চলতেছে, বা আমাকে যেখান থেকে ধরে আনছে অনেক লোক দেখে ফেলছিল, এই কারণে হয়তো বা তারা মারতে পারে নাই। বা আরেকটা মজার বিষয় হলো, আমি যেখান থেকে অ্যারেস্ট হই, যে রাস্তাটা দিয়ে নিয়ে আসছিল সেখানে সিসি ক্যামেরা ছিল বেশ কয়েকটা। তখন তারা এটা উপলব্ধি করতে পারে না বা দেখেও না, মানে তাদের কথা হলো পাইছে গেল, ওর তো খুঁজতেছি। আমাকে ডিরেক্ট বলতেছে তোর ধরার জন্য 3টা টিম সবসময় থাকতো। একটা টিম শনি একটা মিথ্যাবাড়ি, একটা টিম হলো স্টাফ কোয়ার্টার, একটা টিম হলো কোনাপাড়া। এই দেখলাম তোর মোবাইল চলতেছে, এই দেখলাম তোর বন্ধু নেই, তোর পিছনে আজকে 3টা টিম কুত্তার মতো ঘুরতেছে, পাইতেছি না কোনোভাবেই ঘুরে যায়। বহুত কষ্ট তোর পাইছি, শেষ বিদায় ভাই তোর, তুইও ভালো থাক, আমি করে শান্তিতে থাকতে দিই। তবে তাদের ভাষ্যগুলো এমন ছিল, তাদের কথা মতো এমন ছিল যে
আমি হয়তো বা আজকে এখানে বসাচ্ছি আছি যে এটা আল্লাহর অশেষ রহমতে বা ওনার দয়ায়, মানে আজকে হয়তো মাটির সাথে মিশে যেত। আমার মতো এমন অনেকেই মিশে গেছে, কেউ আর ফেরত আসেনি। আপনারা জানেন তো এই আন্দোলনের সময় তো আমাদের ছাত্রদলের একটা ছেলে বাংলা কলেজের, ওই ছেলেটাও তো ঘুমিয়েছে, আসছে ফিরে আসছে, আর আসেনি তো। তা আমারটাও তেমনই ছিল। যাই হোক, তারপর আল্লাহ পাক হায়াতে বাঁচায় আনলো সেই ক্রস থেকে। আনার পরে শুরু হলো আরেক অত্যাচার। মানে কোথায় সেটা, ডিবি অফিসে? হ্যাঁ, ডিবি অফিসের ভিতরে মানে মানুষ অত্যাচার করে, এমন অত্যাচার আমার মনে হয় আমি যে মায়ের আমার শরীরে নিছি, আল্লাহ যে তার কারো দেবো না খাওয়ায়। পায়ের পাতা ধরে মাথার চুল পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে আমাকে টর্চার না করা হয়েছে। এটা আমি যখন প্রথম 7 তারিখে যখন জেলখানা থেকে বাইর হই, তখনও যে আমাকে দেখছে সেই বলছে যে তুমি বাইচা ছিলা কেমনি। এবং উল্লেখযোগ্যভাবে ওই সময় ডিবিতে যারা ছিল, যেমন সুলতান সালাউদ্দিন টুকু ভাই, তারপর আমাদের মজনু ভাই, তারপরে উত্তরের সাবেক সভাপতি নীরব ভাই, আরও অনেকে, যখন ওই যে ভিতরে নিয়ে গেল আমাকে, আমাকে তো যখন মিডিয়াতে দেখালো, তারপর তো একসাথে, এরপরে আবার আরেক করুন ভাই, তখনই তাদের সাথে কন্টিনিউ আমার একই পাশাপাশি রুমে। এমনও সময় দেখা গেছে ভাই আমাকে নিয়ে গেছে সকাল 10টা বাজে, দিয়ে গেছে এর পরের দিন দিনের 2টা বাজে। মানে কোথায় নিয়ে যাচ্ছিল? আমি চোখ বাঁধা বলতে পারি না, নিয়ে গিয়ে চোখ বাঁধা অবস্থায় মারতেছে। সারাদিন মারতেছে? হ্যাঁ, একটু পরপরই, মানে যখন যেটা মনে ছিল। আরেকটা বিষয় হলো সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গায় ওই দেখা গেছে অমুক থানায় একটা হামলা হয়েছে, কোনো কথা নাই, আমার পিটান শুরু করছে। সারা বাংলাদেশে তোর লেগে আগুন লেগে গেছে প্রশাসন। আরে ভাই, আমরা কলম করতে, আমরা তো আন্দোলনের পক্ষে, এটা তো মারছে সাধারণ জনগণ ক্ষোভে, কারণ আপনারা সাধারণ জনগণ মারছেন, তাই তো। আমাদের সাথে তো আপনাদের কোনো বিভেদ ছিল না, বিভেদ তৈরি করছে হাসিনা। হাসিনার না ধরে আপনারা আমগরে ধরেন কি লিগা? কিন্তু ওই সময়ের সময়টা তো ছিল, এটা প্রশাসন ছিল না, এটা তো আপনারাও জানেন। ওই সময় প্রশাসনটা ছিল হইলো গা শেখ হাসিনা প্রশাসন। একটা মানুষ কত মাই খেতে পারে, জীবনটা তো বাঁচিয়ে দিব। আমরা মেডিকেল নিচে ডাক্তার কাছে তো বাঁচবো না, সেখান থেকে বেঁচে আসছি, আল্লাহ বাঁচা যাচ্ছে। এত পরিমাণ তারা আমাকে টর্চার করছে, বেঁচে যে থাকবো ভাই, এটা মা বাবার দোয়া, মানুষের দোয়ায় বেঁচে আছে। আমার জায়গায় অন্য কেউ জানি না কি হতো, কিন্তু আমার মনে হয় আমি নিজেই বেঁচে থাকতাম না, এটা মানুষের দোয়ায় বেঁচে আছে। তার মানে আমরা সেই এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করার পরও মাসুদ রানাকে আমরা আবার, মানে আমরা আমাদের মাঝেই এখন পর্যন্ত পেয়েছি, মানে তাকে পেয়ে আসছি, আমাদের মাঝেই আছেন মাসুদ রানা। কিন্তু এই এত ত্যাগ, এত রক্ত, এত সব কিছুর পরে যে আন্দোলন করার পরে স্বৈরাচার মুক্ত দেশ হলো, হাসিনা মুক্ত একটা দেশ হলো, যেটা আপনারা চেয়েছিলেন, তার পরের যে অবস্থাটা, তা আপনারা যেই কারণে আন্দোলনে গিয়েছিলেন, সেই আন্দোলনের প্রত্যাশা অনুসারে এখন কতটা দেখছেন যে সেই উদ্দেশ্যগুলো ঠিক আছে? আমাদের যেটা মূল লক্ষ্য ছিল, এই দেশটাকে নতুন করে স্বাধীন করা, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়া, এবং সাধারণ জনগণ যাতে নির্দ্বিধায় আগের মতো চলাফেরা করতে পারে, কোনোভাবেই যাতে সরকার কর্তৃক তারা যাতে হেনস্থা যাতে না হয়, সেটা থেকে নতুন বাংলাদেশ গড়াই আমাদের ছিল প্রত্যয়। আমাদের চেয়ারম্যান সাহেবের একটা কথাই বারবারে, যে আমরা বাংলাদেশের পক্ষে। তো প্রথম অবস্থা থেকেই আমাদের আন্দোলনটা শুরু এই ভোট নিয়ে। কিন্তু তো এই নতুন বাংলাদেশ হওয়ার পরে আগের তুলনা থেকে অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমাদের যেটা চাওয়া ছিল সেটা হলো গিয়ে নির্বাচন, সাধারণ জনগণের ভোট। তো বর্তমানে হয়তো বা অনেক লোকের মধ্যে কিছু কিছু সমস্যা থাকতে পারে, সেটা হলো গিয়ে কারো কারো ভিতরে ক্ষমতার লোভটাও বেশি বর্তমান পরিস্থিতি অনুযায়ী। তবে হয়তো বেশি দিন এই সমস্যাটা থাকবে না আমাদের। আমরা পূর্বের ন্যায় যেমন আন্দোলন সবাই একসাথে ছিলাম, ভবিষ্যতে একসাথে থাকবো, এটা আমার ব্যক্তিগত ব্যক্ত থেকে বলি। তবে এই সুন্দর বাংলাদেশটা যাতে আরো সুন্দর হয়, সেই লক্ষ্যে আমরা আগে বাড়বো, এবং এই স্বাধীন বাংলাদেশটা যাতে সবসময় স্বাধীন থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করব। জি,
মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাই যে আসলে আমাদের বাংলাদেশ শান্তিপূর্ণ একটা দেশ, সুন্দর সমৃদ্ধির পথে এগিয়ে যাক, জি। এই প্রত্যাশা আমাদেরও। জি, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের টেলিভিশনকে। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। সেই সাথে আগামী পর্বে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।